ডায়াবেটিসের আসল কারণ না জেনে আপনারা যদি চিকিৎসা করেন তাহলে আপনি কোনোদিনই এই রোগ থেকে ভালো হবেন না, শুধু ওষুধই খাবেন আর ওষুধের সংখ্যা বাড়বে। আপনারা যে রুগী হয়েছেন তার একটা কারণ হলো আপনারা হয়তো বোঝেননি, খবিশ খেয়েছেন। ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হলে তো সবাই আপনারা সুস্থ হয়ে যেতেন কবে। তা আপনারা সুস্থ হননি কেন? কারণ আপনারা কোষ খালি না করে ওষুধও খেয়েছেন, আবার বারবার খাবারও খেয়েছেন, ওই চিনিও খেয়েছেন, ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, ওই 6 বেলা চিনি খেয়েছেন। হোমায়ার করে যাদের ডায়াবেটিস এখনো হয়নি, এমনকি ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে ডায়াবেটিস হবে কিনা বোঝা যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা এই পৃথিবীতে এসেছি, তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। তো আপনারা কি আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এ ব্যাপারে আপনারা এক্সাইটেড কিনা? হ্যাঁ, তার সাথে দেখা হবে, মানে তার সৃষ্টিকর্তাকে দেখতে চান না, রবকে? তো রবকে যদি আপনি দেখতে চান তাহলে সবাই দেখতে পারবে না। যারা পৃথিবীতে তাকে বেশি বেশি স্মরণ করেছে এবং পৃথিবীতে তাকে মেনেই সব কিছু করেছে তারা দেখতে পারবে। আর জান্নাতবাসীদের কোনো কষ্টও থাকবে না, শুধু একটা দুঃখ থাকবে, কি যে আরেকটু বেশি যদি আল্লাহকে দেখতে পাইতাম, মানে এটার একটা আনন্দ এত বেশি যে মনে হয় যে আরেকটু যদি দেখতে পাইতাম, আরেকটু যদি দেখতে পাইতাম, পৃথিবীতে যদি আরেকটু তার কাজ করতাম। তো এখন 24/7 আপনাকে যেই কাজগুলো আপনি প্রতিদিন করেন, প্রতিটা কাজ আপনাকে ভেবে চিন্তে করতে হবে যে যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হন সেগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি এমন কাজ করি যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন, তো সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা চেষ্টা করব যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের। তো দেখুন, আজকে আপনাদের যেই প্রবলেমগুলো নিয়ে এসেছেন, যাদের ডায়াবেটিস আছে, আছে নাকি কারো? যাদের উচ্চ রক্তচাপ আছে, কারো আছে উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, বা যাদের ওজন বেশি, হ্যাঁ। তো এখন এগুলো কেন হয়? এটা সহজ উত্তর হলো আমাদের ডিসিপ্লিন সঠিক নাই বলে এই রোগগুলো হচ্ছে। তো কেন? একটা হলো আমরা তৈব খাবার চিনি না, খবিশ খাবার চিনি না, আমরা আসল খাবার চিনি না, আমরা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড ভালো করে চিনি না। তো যার ফলে আমরা কি করছি, সবাই যেইভাবে খাবার খায় আমরা সেইভাবে খাচ্ছি। এটা কোনো জ্ঞানভিত্তিক হচ্ছে না। জ্ঞানভিত্তিক মানে হলো যে এই খাবারটা আপনার জন্য কল্যাণ কিনা এটা ভেবে তারপর খাবার গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা যেন আমাদের খাবারের দিকে দেখি, অর্থাৎ দৃষ্টি দেই, যেন আমরা বোঝার চেষ্টা করি এই খাবারটা আমার জন্য উপযুক্ত কিনা। তাহলে কোরআনের আলোকে আমাদের খাবার নিয়ম হচ্ছে হালাল তৈব খেতে হবে। কি খেতে হবে বলেন? এখন আপনি যদি হালাল তৈব না চেনেন তাহলে তো আপনি আলেম হয়েও খবিশ খাবার খাবেন না বোঝার কারণে। যেমন তার একটা জ্বলন্ত উদাহরণ হলো কি, যে আমরা মসজিদে কি খাই? জিলাপি খাই, অথবা নিমকে খাই, মিষ্টি খাই, যেটাই খাই। তা এখন এই খাবারটা কি নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট সেটা আমরা কখনো ভাবিনি। তাইলে খবিশ খাবার ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে? যে আমরা যেন খবিশ থেকে বিরত থাকি, আমরা যেন তৈয়েব গ্রহণ করি। তা আল্লাহ যদি আমাদের তৈয়েব খেতে বলে আর আমরা যদি খবিশ খাই, তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল হওয়ার কথা না, নাকি? কথা মঙ্গল হওয়ার কথা? তা এখন আপনারা যে রুগী হয়েছেন তার একটা কারণ হলো আপনারা হয়তো বোঝেননি, খবিশ খেয়েছেন। এটা গেল একটা কারণ। আর একটা কি? তাহলে আচ্ছা, তৈয়েব আর খবিশের পার্থক্য সহজ করে বুঝলে এরকম, যে যেই খাবারগুলো পৃথিবীতে আদিকাল থেকেই ছিল, প্রাকৃতিকভাবেই যেগুলো পাওয়া যেত, যখন ফুড ইন্ডাস্ট্রি ছিল না, ড্রাগ ইন্ডাস্ট্রি ছিল না, তো জমিতে প্রাকৃতিকভাবে যে ফসলগুলো তৈরি হতো, বুঝতে পারছেন, সেগুলো ছিল আমাদের জন্য তৈয়েব। যেগুলো যেমন ভার্জিন ল্যান্ড, যেখানে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি, আদি জাতের ধান, ঢেকি ছাটা, হ্যাঁ, এই ধরনের। আর এখন আমরা খাচ্ছি হাইব্রিড, তারপর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, এটা জেনেটিক্যালি মডিফাইড। আমাদের খেতে হবে নন জিএমও, প্রাকৃতিক, কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, তারপর কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত। এছাড়াও আছে আর্সেনিক, আছে গ্লাইফোসেট, আছে জমিতে আছে হেভি মেটাল। তো এগুলো আমরা আবার কি হচ্ছে, মিনিকেট মানে বাজারে বিক্রি হচ্ছে, বা অন্যভাবে কি নাজিশা নামে বিক্রি করছে অনেক কিছু, আসলে ঘটনা একই।
ওই কোনোটা পলিশিং করে, কোনোটা আপনার কাটিং করে, ওই একই জিনিসে বিভিন্ন নামে বিক্রি করে মানুষের থেকে টাকাও হাতায় নিচ্ছে, আপনারাও এটা খেয়ে যাচ্ছেন। আর খেয়ে রুগী হচ্ছেন সবাই। ঘরে ঘরে এখন ওষুধ আছে কি না? তাহলে ওষুধ কারা খায়? যাদের রোগ আছে। তাহলে আপনাদের ঘরে যত ওষুধ আছে ততই রোগ আছে। তাহলে সবার ঘরে ঘরে ওষুধ আছে, তাহলে সবার ঘরে ঘরে রুগীও আছে। তাহলে এই রুগীগুলো কি করে হলো? এই ভাত খাইছে, সাদা ভাত, বোঝে নাই যে এটা খবিশ, ভাবছে এটা তো সাদা ভাত, আবার খবিশ হয় কেন? কি সুন্দর সাদা, দেখতে কত সুন্দর, তো এটা কি খবিশ হইতে পারে? কিন্তু এর ভিতরে যে কেমিক্যাল আছে সেটা তো আর বোঝে নাই। এখন এই কথাটা আপনারা বুঝবার পারছেন নি নাকি? মাথায় ঢুকছে? আল্লাহু আকবার। তাহলে তো হয়ে গেল। তাহলে এখন এই যে ভাত আপনারা সবাই খাচ্ছেন, তা এখন আপনারা কি ভাবছেন? আপনারা খুব ভালো কাজ করতেছেন নাকি? এখন একটা লোক আমাকে ফলো করে সে ওজন কমাইছে, ভালো হয়েছে, তারপর এসে বলে কি, মানে সে আবার আলেম মানুষও, হ্যাঁ, বলে কি যে আমি তো আপনাকে মেনে ভালো ছিলাম, পরে আমি আবার নর্মাল খাবারে ফেরত গেছি। নর্মাল খাবার মানে খবিশকে নর্মাল মনে করে, আর আল্লাহর দেওয়া তৈয়ব খাবারকে সে মনে করে অ্যাবনর্মাল খাবার। তাহলে সাদা ভাত কে কে নর্মাল মনে করে? সবাই। এখন হয়তো স্বীকার যাবে না। তা এখন যারা সাদা ভাতকে নর্মাল মনে করে তারা আসলে সাদা ভাতের ইতিহাসই জানে না। কিভাবে সাদা ভাত আসলো? আগে ছিল ভাত হলো লাল লাল ফাইবার যুক্ত ঢেকি ছাটা লাল চাল, দেখছেন না কীরকম ছিল? বাবারে মোটা মোটা চাল ছিল, দেশি জাত ছিল, প্রাকৃতিক উৎপাদন ছিল। তা আমি তো আর এইভাবে প্রতিটা খাবারের নাম উল্লেখ করে বলতে পারবো না। তা আপনারা তো এ বোঝার জন্য এতটুকু বোঝেন যে যেই জিনিস আগে ছিল 50-60 বছর, অর্থাৎ এই ড্রাগ ইন্ডাস্ট্রি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রি আর হলো আপনার এই যে ফুড ইন্ডাস্ট্রি যখন ছিল না, তখন স্বাভাবিকভাবে একটা গ্রামে থাকা লোক কিভাবে খাওয়া দাওয়া চলাফেরা করতে, এটা একটু মাথার মধ্যে রাখেন। যাদের ডায়াবেটিস ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, ফ্যাটি লিভার ছিল না, হার্ট অ্যাটাক ছিল না, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস ছিল না, তখন ছিল জীবাণু ঘটিত রোগ, কি ইনফেকশাস ডিজিজ, হয়তো ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা ইত্যাদি, নিউমোনিয়া, নাকি বুঝেন নাই? তো ওষুধ দিয়ে তো জীবাণু মারা যায়, কিন্তু জীবন ঘটিত রোগ এখন ওষুধ দিয়ে তো আর এটা দূর হবে না। তা আপনারা যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা প্রেশারের ওষুধ খাচ্ছেন, এটা আসলে রোগকে ভালো করে দেওয়ার জন্য না। এটা হলো ডায়াবেটিসের জায়গাতেই আছে। আপনি চিনি কমাইছেন কিন্তু ডায়াবেটিস আছেই ভিতরে, আপনি ওষুধ বন্ধ করেন, দেখেন যে আসলে সুগার বাড়তেই আছে। তা আপনি হয়তো ওষুধ দিয়ে দিয়ে আপনি আছেন। এখন ধরেন আপনি ম্যালেরিয়ার জ্বরের চিকিৎসা হিসেবে প্যারাসিটামল ব্যবহার করতেছেন, যে আপনি ওষুধ দিয়ে দিয়ে জ্বর কমাচ্ছেন, কিন্তু আপনার ম্যালেরিয়া ভিতরে রয়ে গেছে, জীবাণুগুলোও রয়ে গেছে। তো আপনি সারা জীবন প্যারাসিটামল খেয়ে ম্যালেরিয়ার চিকিৎসা করবেন, এটা কি সম্ভব হবে? কেন হবে না? কারণ হচ্ছে ওই রোগী বাঁচবে না, মরে যাবে, মানে এতদিন যদি ম্যালেরিয়ার চিকিৎসা না করে। তো এখন ডায়াবেটিসের রোগী তারা কি করতেছে, তার যেই কারণে রক্তের চিনি বাড়লো, অর্থাৎ মানে রুট কজ যেটা রোগের, সেই কারণটাকে নির্ণয় না করে শুধু ওই চিনি কমাচ্ছে। তাহলে ডায়াবেটিসের মূল কারণ হলো সেলুলার ওভারলোড। সেলুলার ওভারলোড মানে কি? কোষে অতিরিক্ত চর্বি জমে গেছে, এখন কোষে জায়গা নাই, ওভারলোড হয়েছে, এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না, বিধায় রক্তের চিনি এখন বেশি। এখন রক্তের চিনি কমাইতে হলে আপনাকে এক হলো চিনি খাওয়া কমাইতে হবে, দুই হলো কোষ খালি করতে হবে, তারপরে ওই কোষে চিনি ঢুকবে, আপনি ভালো থাকবেন, আর রক্তের চিনি বেড়ে যাবে না। বুঝলেন নাকি বুঝেন না? তাহলে ডায়াবেটিসের রুট কজ কি? রুট কজ হচ্ছে কোষে ওভারলোড আছে, ও কোষটা খালি করতে হবে। এখন কোষ খালি করতে হলে তো আর আমি 6 বেলা চিনি খাইলে তো আর কোষ খালি হবে না। কোষ খালি করতে হলে আমাকে রোজা রাখতে হবে, আমাকে ব্যায়াম করতে হবে। কোষ খালি করতে হলে আমাকে আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে। আর চিনি বেশি, চিনি জাতীয় খাবারগুলো কিছুদিন খাবো না, পরে আবার কোষ খালি হয়ে গেলে আবার খাবো, সমস্যা নেই। এটা বোঝা গেল কি না? তাহলে ডায়াবেটিসের মূল কারণ হলো যে কোষে, বলেন কি, কোষে জায়গা নেই। এটা মুখস্থ করতে হবে, এটা সবাইকে বুঝাইতে হবে, আপনারা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, তা না হলে প্রতারিত হবেন। ওই ওষুধ খাবেন, কবেন যে উনি ওষুধ বেচে, ডিব্বা বেচে। আসলে কি, ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হলে তো সবাই আপনারা সুস্থ হয়ে যেতেন, কবে, কত আগে সুস্থ হয়ে যেতেন। তা আপনারা সুস্থ হননি কেন? কারণ আপনারা ওই কোষ খালি না করে ওষুধও খেয়েছেন, আবার বারবার খাবারও খেয়েছেন, ওই চিনিও খেয়েছেন, ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, ওই 6 বেলা চিনি খেয়েছেন,
আর ওষুধ খেয়েছেন আর আপনি কোনোদিনই ভালো হননি, আসলে ওই সুগারটাকে আপনি কমাইছেন ওষুধ দিয়ে দিই, কিন্তু রোগের আসল কারণ কিন্তু রয়েই গেছে, শুধু রয়ে যায় নাই, আসল কারণটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ হলো আপনি তো কোষ খালি করতেছেনই না, আরও বারবার খাচ্ছেন ওষুধ দিয়ে, আরও কোষের মধ্যে ঢুকাচ্ছেন, তাহলে কোষ আরও ভরছে। তো এর ফলে কী হবে? আপনার ওষুধ সংখ্যা বাড়বে, এর ফলে কী হবে? ওষুধ সংখ্যা আবার বাড়বে, এর ফলে কী হবে? আরও বাড়বে, তারপরে ইনসুলিনের পরিমাণ বাড়বে, সাথে ওষুধ ইনসুলিন সব মিলে টিলে লাস্টে একবারে যায় যত ওষুধই দেন যাই করেন কোনো লাভ নাই, ডায়াবেটিস আর কমবে না। তো এরকম অনেক রোগী আমাদের কাছে আসে, ওরা হাই ডোজে ইনসুলিন নেয় কিন্তু তবুও তার সুগার লেভেল 20-25 থাকে, এখন আর কোনোভাবেই কমে না, তখন আসছে আমাদের কাছে। ডায়াবেটিসের আসল কারণ না জেনে আপনারা যদি চিকিৎসা করেন তাহলে আপনি কোনোদিনই এই রোগ থেকে ভালো হবেন না, শুধু ওষুধই খাবেন আর ওষুধের সংখ্যা বাড়বে। এটা বুঝতে পারছেন কি না? তাহলে ডায়াবেটিসের মূল কারণ কি? এটা কোন জীবাণুর দ্বারা হয়? জীবাণুর নাম কি? এটা কোনো জীবাণুর দ্বারা হয় না, এটা হলো কি? জীবনাচরণের দ্বারা হয়। তাহলে এখন প্রশ্ন হইল কোষে ওভারলোড হইল কি করে? কোষে ওভারলোড কি করে হইল? তো কোষে যদি ওভারলোড না হইতো তাহলে তো আপনার ভাত খাইলে চিনিটা সুসুর করে কোষের মধ্যে ঢুকতো, আর আপনি সেটাকে ব্যবহার করতেন, করে শক্তি তৈরি করতেন, করে আপনি সুন্দর চালচালাইয়া চলতেন। কিন্তু খেয়াল করে দেখেন, আপনারা তো জানেন যে বেশি খাইলে মেলা শক্তি হয়, তাই না? তো এখন দেখেন বেশি খায় খেয়ে এক একজনের ওজন হয়েছে 90 কেজি 100 কেজি, তাদের জিজ্ঞেস করেন শক্তি আছে কি না, উত্তর হলো নাই। সিঁড়ি দিয়ে 3 কদম উঠতে পারে না, বুঝতে পারছেন? হাঁটতে পারে না, চলতে পারে না, টয়লেটে বসতে পারে না, মাজার সমস্যা, গিরার সমস্যা। তা এরা যে বেশি খেয়ে যে আসলে অনেক শক্তিশালী হয়েছে, আসলে তা না, আরও তারা দুর্বল হয়েছে। এখন তাদের অবস্থা খারাপ, তারা যদি দৌড় দিতে কারণ দৌড় সে দিতে পারবে না, সিঁড়ি দিয়ে জোরে উঠতে গেলে হাঁপানি উঠে যাবে। হ্যাঁ, সে দেখেন যে সিঁড়ি দিয়ে কয়েকজন এভাবে, হ্যাঁ, মানে দেখবেন যে যাদের ওজন বেশি এরা হাঁপাবে, পারবে না। তারপর বলবে কি আমি হাঁটতে পারি না, কারণ একসময় সে হাঁটতে পারতো, কিন্তু অনেক দিন ধরে সে হাঁটা চলা প্র্যাকটিস সঠিকভাবে না করার ফলে এখন আর হাঁটা ভুলে গেছে, অথবা তার শরীরে এখন হাঁটার মতো সেই ক্ষমতা নেই। ডায়াবেটিস মানে হলো কি? কোষে ওভারলোড। আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি। টাইপ 1 বলে একটা রোগ আছে ডায়াবেটিসে, সেটা হলো ইনসুলিনের অভাব। তো ওটা হলো ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে, ওটা নিয়ে আমাদের আলোচনা আজকে হচ্ছে না, আমাদের আলোচনা হলো টাইপ 2 নিয়ে। তাহলে কোষে ওভারলোড আছে কি না, এই যে পরীক্ষা, ওই যে ওভারলোড, সেলুলার ওভারলোড, এটা হোমা আইআর দিয়ে দেখতে হবে। তা আপনাদের আজকে যাদের যাদের ডায়াবেটিস নাই হাত তোলেন, তো যাদের নাই তারা দেখবেন যে আপনার হোমা আইআর কত। তো যদি দেখেন যে আপনাদের হোমা আইআর 2 বা তার বেশি আছে, তাহলে ভিতরে ভিতরে আপনার ডায়াবেটিস এখন হয়ে গেছে, আসলে আপনি জানেন না, সেটা গুপ্ত অবস্থায় আছে। এখন এই গুপ্ত ডায়াবেটিসকে আমরা বের করে নিয়ে আসতে পারি শুধু একটা পরীক্ষা করে, সেটা হলো হোমা আইআর। এবং হোমা আইআর করে যাদের ডায়াবেটিস এখনও হয়নি, এমনকি ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে ডায়াবেটিস হবে কিনা বোঝা যাবে। তাহলে পৃথিবী এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আপনারা পিছে পড়ে আছেন, আর আপনাদের সেই ডাক্তাররা মান্দাতা আমলে পড়ে আছে। তো আসলে পৃথিবী যেভাবে পরিবর্তন হচ্ছে, ওরা আসলে আমি যেটা বুঝতেছি, ওরা টিকতে পারবে না সামনে, যদি আপনারা সচেতন হন এবং আপনাদের নলেজ যদি বাড়ে, আর আপনারা যদি পৃথিবী সম্পর্কে খোঁজখবর রাখেন। যত পৃথিবীতে এখন ভালো ভালো যারা মানে আলোচনা করেন, যারা হেলথ নিয়ে, ফিটনেস নিয়ে, তারা সবাই ইনসুলিনকে গুরুত্ব দিচ্ছে। আর আমাদের ডাক্তাররা এখন ইনসুলিন পরীক্ষা করানো শুরু করেনি, তারা চিনিতেই আছে, তারা চিনিতে চুবনি খাচ্ছে নিজেরা এবং রুগীদেরকে চিনিতে চুবাচ্ছে, কিন্তু ইনসুলিনের কোনো খবর নাই। তাহলে একটা সময় গিয়ে তারা টিকতে পারবে না, কারণ এই যে আপনারা সচেতন হচ্ছেন, আপনাদের অনেক কানেকশন আছে, প্রতিটা মানুষ আজকে এখানে যারা এসেছেন তাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেক পাড়া প্রতিবেশী আছে, অনেক পরিচিত লোকজন আছে। সবাইকে গিয়ে যদি আপনারা শুধু ইনসুলিনের সম্পর্কে বুঝান যে আসলে সুগার প্রবলেমটা আসলে একটা প্রবলেম না, এখানে ইনসুলিন কত সেটাও দেখা দরকার। চিনি যেমন বেড়েছে, ইনসুলিনে হয়তো বাড়তে পারে, আর হোমা আইআরও হয়তো বেশি থাকতে পারে। তাহলে শুধু সুগার মেপে তো আর ডায়াবেটিসের চিকিৎসা করা যাবে না। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হলে সুগার কত জানতে হবে, ইনসুলিন কত জানতে হবে, হোমা আইআর জানতে হবে, ইনসুলিন তৈরি হয় কত, সিপেপটাইড জানতে হবে। এই তথ্যগুলো না জানলে তো আমি চিকিৎসা করতে পারবো না। এরপর ধরেন ওজন কমাবে, তাহলে যারা ওজন কমাতে চান তাদের ইনসুলিন না কমালে ওজন কমানো বড় মুশকিল। তাহলে এখন ইনসুলিন কত না জানলে কি করে বুঝবেন যে আপনার ইনসুলিন বেশি না কম? আর ইনসুলিন বেশি থাকলে যদি আপনি এমন খাবার খান যে খাবারটা খেলে ইনসুলিন আরও বাড়বে, সেটা তো বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে এই কাজগুলো আমরা যেহেতু সায়েন্টিফিক্যালি করতেছি, তো এখানে আমাদের
অপপ্রচার চালায় কোনোই লাভ হবে না, কারণ যারা সত্যের অনুসন্ধানী তারা ঠিকই আমাদের খুঁজে পাবে। আর মিথ্যা দিয়ে তো আর বেশি দিন টেকা যায় না, মিথ্যা চলে যাবে এক সময়। সব সময় ধরেন একটা মিথ্যা চলে যায়, আরেকটা মিথ্যা আসে, কিন্তু সত্য সব সময় টিকে থাকে। কিন্তু আপনারা সত্যের উপর টিকে থাকবেন কিনা সেটা তো আপনার ব্যাপার। আপনি নিজের শরীরকে নিয়ে জুয়া খেলবেন, আপনি শরীরকে ধ্বংস করবেন, আপনি আখেরাতে সফলতা চান নাকি দুনিয়ায় আপনার একমাত্র জীবন বলে আপনি ভাবছেন, তাহলে এটা তো যার যার পার্সোনাল ম্যাটার। অবশ্যই হাই ইন্টেন্সিটি করতেই হবে যদি আপনি কার্ডিওভাস্কুলার মানে আপনি সারা জীবন হার্টের রোগ থেকে বেঁচে থাকতে চান, ক্যান্সার থেকে বেঁচে থাকতে চান, মানে ফিউচারে যদি কিডনি ভালো রাখতে চান বা লিভার ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাই ইন্টেন্সিটি করতে হবে। কীরকম? যে 1 মিনিট এমন জোরে দৌড় দিবেন যে পাগলা কুকুরে তাড়া করলে যে দৌড়। হ্যাঁ, এখন যারা পারেন না দরকার নেই, কিন্তু 1 মিনিট এমন জোরে দৌড়, আবার 3-4 মিনিট রেস্ট নেবেন, তারপর আরেকটা দৌড় দিবেন। এভাবে 2টা 3টা 4টা 6টা পর্যন্ত আপনি সপ্তাহে অন্তত 1-2 বার এটা ট্রাই করতে হবে। এটা হলো যে তাইলে আপনার অনেক ভালো আপনি থাকবেন। সবসময় না, এটা সপ্তাহে 1 বার বা 2 বার। আর এটা ডিপেন্ড করে কে কতটুকু। কেউ যদি 10 সেকেন্ড পারে 10 সেকেন্ড দৌড়াবে, কেউ 20 সেকেন্ড পারলে 20 সেকেন্ড দৌড়াবে। কিন্তু যে দৌড়াইতে পারে না সে দৌড়াবে না, হাঁটবে হাঁটবে, জোরে হাঁটবে, আস্তে হাঁটবে, জোরে হাঁটবে, আস্তে হাঁটবে, তারপর একটু জগিং করবে, আস্তে হাঁটবে ইত্যাদি। এভাবে করে করে তাকে ওই লেভেলে যাইতে হবে। সুস্থ থাকতে হলে ওইটাতে যাইতে হবে। ওই নর্মাল হাঁটাহাঁটি দিয়ে দেখছেন না একটা ডায়াবেটিস রোগী ভালো হয়েছেন, এরা তো সব হাঁটে। ডায়াবেটিস রোগী সকালে উঠেই তো হাঁটে একটারও তো ডায়াবেটিস ভালো হয়। তো হাঁটা দিয়ে ডায়াবেটিস ভালো হলে তো সব ভালো হয়ে যাইতে হাইটে। কিন্তু হাঁটতে হবে, হাঁটা আমি নিষেধ করছি না, কি না হাঁটার চেয়ে হাঁটা ভালো, একেবারে কিছু না করার চেয়ে কিছু করা ভালো, কিন্তু এটা মোটেই যথেষ্ট না। তাহলে এটা লাগবেই। বেশি খেয়ে বারবার খেয়ে সেলুলার ওভারলোড হইতেছে, চর্বি জমতেছে, টক্সিসিটি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তা আপনি এই সেলের মধ্যে জঞ্জাল জমাইছেন। কিভাবে জমাইছেন? ওই যে বেশি খাইছেন, বারবার খাইছেন, ব্যায়াম করেন নাই, টেনশন করছেন, রাত জাগছেন, অনিয়ম চলছেন, এইভাবে এইটাই রোগ হিসেবে ডায়াবেটিস হিসেবে আসবে, ফ্যাটি লিভার হিসেবে আসবে, তারপর হার্ট অ্যাটাক হিসেবে আসবে, ব্রেন স্ট্রোক হিসেবে আসবে, নার্ভ নষ্ট হিসেবে আসবে, মাজা ব্যথা হিসেবে আসবে, গিরা ব্যথা হিসেবে আসবে, হাত পা জ্বালা পড়া হিসেবে আসবে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সেই হিসেবে আসবে, নারীত্ব নষ্ট হয়ে গেছে সেই হিসেবে আসবে, ইডির প্রবলেম নিয়ে আসবে, পিসিওডির প্রবলেম নিয়ে আসবে, পুরুষরা হবে ইডি, মেয়েরা হবে পিসিওডি। বুঝতে পারছেন? এরকম নানান রকম প্রবলেম একটা একটা করে আসবে। এরপরে কি আসবে? হজমের সমস্যা, ফ্যাটের গ্যাসের সমস্যা, বাতাসের সমস্যা। হ্যাঁ, বুঝেন নাই কথা? তো এরকম নানান রকম সমস্যা নিয়ে আসবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।